ভারত সম্পর্কে বাংলাদেশের মুমিন মুসলমান যাদেরকে আমরা এখন বলি তৌহিদি জনতা, তাদের যে একটা অদ্ভুত ধারণা সেটা আমরা এই ছেলেটা আছে না, এই ছেলেটার কাছ থেকে শুনতে পারি। এই ছেলেটার চেহারা দেখে মনে হয় একেবারে খাঁটি সুন্নতি মুসলমান, তাই না? কি সুন্দর দাড়ি, এবং এই দাড়ি দেখলে মনে হয় জীবনে কোনো দিন সে দাড়ি করে না, শেভ করে নাই। এবং এটাই হওয়া উচিত। একজন খাঁটি মুমিন হতে গেলে সে কিন্তু কোনো দিনও দাড়ি কিন্তু করবে না, দাড়ি কিন্তু কোনো দিনও কামাবে না। কিন্তু তার তো গোঁফ দেখা যাচ্ছে, এটাই তো সমস্যা। এখানে গোঁফ পরিষ্কার করতে হবে, বাট দাড়ি রাখতে হবে। তো যাই হোক, তার মূল্যবান যে বয়ান, এই বয়ানের মধ্যেই কিন্তু নিহিত আছে যে এই তৌহিদি জনতা ভারত সম্পর্কে কী ধারণা করে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার মুখনিসৃত মহান বাণী, যা থেকে আমরা অনেক শিক্ষা পাবো, আমরা শুনি। হাসিনা সরকার যাওয়ার পরে ভারতের কলিজায় আঘাত লাগলো, তারপরে কি করলো তারা? পর্যটন ভিসা সহ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিল। জি, কলিজায় আঘাত লাগছে। শেখ হাসিনার পতনের পর আমরা দেখছি যে ভারতের কলিজায় আঘাত লাগছে, কিন্তু সেটা আসলে ঠিক ছিল না। এখানেই কিন্তু ভারত সরকারের, ভারতের পররাষ্ট্র যে মন্ত্রণালয়ের একটা বিশাল ব্যর্থতা। তারা আসলে বুঝতেই পারে নাই যে বস্তুত বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ভারত বিরোধী হয়েছে, ভারত বিদ্বেষী হয়েছে শেখ হাসিনার আমলে। কারণ শেখ হাসিনার আমলেই আমরা দেখেছি যে বাংলাদেশে ওয়াজ মাহফিল কালচারের ব্যাপক বিস্তার ঘটে, এবং যেখানে বস্তুত মেইন অতিথি বা সভাপতি হিসেবে আওয়ামী লীগের লোকজনই হাজির থাকতো। আর ওই সমস্ত ওয়াজ মাহফিলে মেইন থিমই ছিল ভারত বিরোধিতা করা, হিন্দুদের বিরোধিতা করা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করা, এবং কাল্পনিক কিচ্ছা প্রচার করা যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে কীভাবে শোষণ করছে, কীভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে। কাল্পনিক বক্তব্য বিবৃতি কিন্তু প্রচার করা হতো, এবং সেখানে এই আওয়ামী লীগের লোকজন কোনো বাধা দিত না, অর্থাৎ তারা অ্যালাউ করতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, খোদ আওয়ামী লীগের লোকজনও কিন্তু ব্যাপকভাবে ভারতের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। হিন্দুদেরকে তারা একেবারে দেখতেই পারেন, এটাই বাস্তবতা। বাট 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগের পতনের পর এই আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মী, এরা দলে দলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি জানি না ভারত মানে এত দুর্বল হয় কী করে, তাদের ইনফরমেশন, তাদের ইন্টেলিজেন্স ইনফরমেশন নিতে এত মানে দুর্বল কী করে। তারা বাংলাদেশের মানুষ দেখে নাই, বাংলাদেশের মানুষের মনের মধ্যে কি হচ্ছে, বাংলাদেশের যে ওয়াজ কালচারে ওয়াজে কি কি বলা হচ্ছে, এগুলো কি তারা কি লক্ষ্য করে নাই? এবং তারা কি জানে না যে বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পদ সবচেয়ে বেশি কারা দখল করছে? আওয়ামী লীগের লোকজন। বাংলাদেশে হিন্দুদের যত ওই যে শত্রু সম্পত্তি আইন টাইন বা অর্পিত সম্পত্তি আইনের ভাগ করে বাংলাদেশের হিন্দুদের যে জায়গা জমি এবং তাদের সুন্দর সুন্দর মেয়েগুলাকে কারা সবচাইতে বেশি দখল করছে? এই বাংলাদেশের লোকজন যারাই দখল করছে, যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা করা হয়, দেখা যাবে যে মোর দ্যান 90% ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনই এটা করছে। তো ঠিক আছে, তারপরে এখন যখন না খেয়ে মরতেছে, এখন ভিসা আবার আজকে চালু করে দিয়েছে কেন? মানে আমি যেটা মনে করি, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, বরঞ্চ ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল। জি, একেবারে ঘাঁটি কথা বলছো, একেবারে ঘাঁটি কথা বলছো। এর সেইটা ঘাঁটি কথা কিন্তু আর হতে পারে না। ভারতের লোকজন, বিশেষ করে কলকাতার লোকজন, যখন ওই যে নিউ মার্কেট স্ট্রিট, যেখানে বস্তুত বাংলাদেশের লোকজন গিয়ে ওই হোটেলে থাকে, ওখানেই তো বাংলাদেশের লোকজনের পদচারণা। তো ওইখানে যে হোটেল, তারপরে রেস্টুরেন্ট বা দোকানপাট যেগুলো আছে, এগুলো তো বলতে গেলে 100%ই বাংলাদেশ থেকে যাওয়া লোকজনের উপরে নির্ভর করতো, তাই না? তো যখন এই ভিসা বন্ধ হয়ে গেল, তখন তো বাংলাদেশ থেকে লোক যায় না, অর্থাৎ ওরা তো একেবারে না খেয়ে মরতেছিল। হ্যাঁ, কথাটা ঠিক। এবং সেটা তোমার কাছে মানে নিবেদনও করছে নাকি? এবং আমাকে বলতেই হচ্ছে, কিভাবে বলি, তুমি যা বলছো একেবারে খাঁটি কথা। আমি একবার কলকাতায় ঘোরাঘুরি করতেছিলাম, তো তখন এক লোক আমার কাছে ভিক্ষা চাইলো, বুঝছো? তো আমি তারা জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তুমি চেহারা ছবি দেখে তো তোমার ভিক্ষুক মনে হয় না, তো এখন ভিক্ষা করতেছো কেন? তো তখন কি বললো জানো? ভাই, কি আর বলবো, আমার আগে একটা হোটেল ছিল মার্কেট স্ট্রিটে, বাংলাদেশের থেকে লোক আসে না, এই জন্য আমার ব্যবসা বাণিজ্য লাঠে উঠে গেছে, এখন আমি ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমে গেছি। হ্যাঁ, তোমার কথাটা অনুযায়ী আমাকে এই ধরনের কাহিনী একখান বানিয়ে বলতেই হলো। কিন্তু
ভারতের লোকজন আপনারা খেয়াল করেন যে এরা এই বাংলাদেশের তৌহিদি জনতা ভারত সম্পর্কে কি ধারণা করে দেখছেন যে ভারত নাকি বাংলাদেশের উপরে নির্ভরশীল। এটাই বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না, চিন্তা করে দেখছেন। অথচ এরাই দেখেন 2 দিন আগেই দেখছে না যে যখন এই যে তেল পাওয়া যাচ্ছিল না, ডিজেল পেট্রোল, বিশেষ করে ডিজেল, তখন কিন্তু এই বাংলাদেশ দেখছেন যতই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করুক, সরকারি লোকজন হোক আর বেসরকারি লোকজন হোক, যারাই হোক, বাংলাদেশে কিন্তু তখন ভারতের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলছে আমাদেরকে ডিজেল দাও। তখন কিন্তু ভারত চিন্তা করেছে হায় হায় বিপদে পড়ছে, তাহলে কী করতে হবে, ডিজেল দিতেই হবে। টনকে টন ডিজেল দিয়েছে, তাই না, বাংলাদেশকে ডিজেল দিয়েছে। আমি কিন্তু তখনই একটা ভিডিও, বেশ কয়েকটা ভিডিও তখনই বানিয়েছি। আমি বলেছি যে এই যে বাংলাদেশের বিপদে ভারত যে ডিজেল দিল, এর জন্য যে বাংলাদেশের মানুষ ভারতের উপরে কৃতজ্ঞ, তাহা কিন্তু না। তাহলে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বলেন, ভারতের সরকার বলেন, রাজনীতিবিদ বলেন, ওরা বাংলাদেশের মানুষদের মন মানসিকতাটাই ধরতে পারে না। ওরা মনে করে বাংলাদেশকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে, বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা বন্ধ করবে। জি না, এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যখনই বিপদ আপদ হয়েছে, যখনই চাউলের অভাব হয়েছে, গমের অভাব হয়েছে, তা মানে বিভিন্ন সময় যে জিনিসগুলো, এবং বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, এটা তো কমপ্লিটলি ভারতের উপরে নির্ভর করে। এই যে গার্মেন্টস, তাই না, এখানে যে তুলা, তারপরে এই সুতা, তারপরে রং, এগুলো তো মোর দ্যান 95% ভারত থেকে আসে, যার ফলে বাংলাদেশের এই যে মানে বৈদেশিক বাণিজ্য টিকে আছে। এত কিছু জানার পরও, অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক অর্থনীতি বা বৈদেশিক বাণিজ্য, এর একটা সিংহভাগই নির্ভর করে কিন্তু ভারত থেকে আসা কাঁচামালের উপরে। এই জন্যে কি বাংলাদেশ কৃতজ্ঞ ভারতের কাছে? আমরা তো কিছুকাল আগে দেখছিলাম যে ভারত বন্ধ করে দিল, কি বাংলাদেশের ব্যবসায়ীরা যে ভারতের বন্দর টন্দর ব্যবহার করতো, যেটা আমরা আগে জানতাম না, সেই গাড়িনায় কিন্তু উল্টো কথা বলতো, আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে। কিন্তু ভারত যে বাংলাদেশকে কী দিছিল এটা কিন্তু সে গুণা করেও বলেনি। এই সমস্ত যদি তারা তখন বলতো, আসলে কী সমস্যা হতো আমি জানি না। আমার কাছে মনে হয় সে গাড়িনা নিজেই ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকমভাবে ভারত বিদ্বেষী ছিল। এই জন্যে সে কখনোই ভারত বাংলাদেশকে কী দিয়েছে এটা স্বীকার করতো না, অন্তত তার আচার আচরণে আমরা দেখছি। তো যাই হোক, বাংলাদেশের অর্থনীতি বস্তুত ভারতের উপরে নির্ভর করে, এবং বাংলাদেশের কৃষি এটা একেবারে মোর দ্যান 90% হলো ভারতের উপরে নির্ভর করে। মনে করেন যে ধান, উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বা বিভিন্ন শাকসবজি, তরি তরকারির যে বীজ আছে না, উচ্চ ফলনশীল বীজ, এখন তো আর অরিজিনাল বীজ টিজ তো আর নাই আগের। এই বীজ একেবারে 100% ভারত থেকে আসে, জানেন। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে 1 বছরের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করবে, তাহলে সেটা পারে। ওই খালি বীজ, কীটনাশক, এইগুলো যদি বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেয়, এই তৌহিদি জনতার এই লোক কি জানে? এই সমস্ত তথ্য কিছুই জানে না। আসলে এরা তো মমিন মুসলমান, ইসলাম অনুযায়ী শিখছে মুশেক, মানে হিন্দুদেরকে ঘৃণা করতে হবে, আর হিন্দুদের দেশ ভারত, অর্থাৎ তাকে তো ঘৃণা করতেই হবে। আর এটা করতে গেলে বানিয়ে কিচ্ছা তৈরি করতে হবে। এই হলো অবস্থা। এই বাংলাদেশের মানুষের মানসিক অবস্থাটা এরকম। এটা কি ভারতের নেতারা জানে? ভারতের সাধারণ লোকজন জানে? ভারতের থিঙ্ক ট্যাঙ্ক জানে? আমার মনে হয় জানে না। জানলে তারা নিশ্চিতভাবে এই যে গত 2 বছর ধরে যা কিছু হলো, আমার ধারণা বাংলাদেশের এই যে প্রতিবেশী হিসেবে ভারতের পরিবর্তে যদি অন্য কোনো দেশ থাকতো, বাংলাদেশের অবস্থা যে কী হতো এটা কল্পনার অতীত। আমার ধারণা এটাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।